প্রথমেই আপার কথা ধরে দু একটি কথা বলে আমি মূল আলোচনায় চলে আসব। উচ্চারণ দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে প্রথম কথাটি নারী। আমি আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি যে এইখানে খুব ছোট্ট পরিসরে হলেও পুরুষের পাশাপাশি নারীর যে অবস্থানটা সংখ্যার দিক থেকে কোনো অংশেই কম নয়। আমরা ৫-৬ জন নারী এখানে পেয়েছি। আমরা আশান্বিত, গর্বিত, আনন্দিত যে তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমাদের সাহিত্য সংস্কৃতির যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে তারাও আমাদের সাথী হয়েছেন। সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একটি কথা আছে, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, ওই দেখা যায় বাবার বাড়ি। এইটা ছিল স্বামীর বাড়ি, এখন হলো ছেলের বাড়ি। তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বিশেষ করে আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের নারীরা সবচেয়ে বেশি অবহেলিত এই সম্পদের কাছে। আমাদের মুসলিম নারীরা 1961 সনের মুসলিম পারিবারিক আইন মোতাবেক তারা স্বামীর কাছে 2 আনা অংশ পায়, আবার বাবার বাড়িতেও ছেলে এবং মেয়ের 2 ছেলে সমতুল্য অর্ধেক মেয়ে পায়। ইসলাম তাদেরকে মূল্যায়ন করেছেন, কিন্তু আমাদের সনাতন ধর্মে নারীদেরকে গোত্রান্তরের অজুহাতে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই জন্যেই এই কবিতাটা তাদের জন্যই আমি মনে করি সঠিক, যে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। তবে এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে। আমরা আশাবাদী যে নারীরা তাদের যথাযথ সম্মান সম্পদের অধিকারী হবে। যাক, আজকের এই অনুষ্ঠানের এর আগে একটি কথা আমি বলে নিই। মির্জা গালিবের একটি কবিতার চরণ, যে নিদ না মানে মুর্দা কি খাট, ভোগ না মানে পান্তা কি ভাত। এখন ভোগ লাগার সময়, প্রত্যেকের মাঝেই ভোগ আছে, কাজে এখন আর ভালো কথাও হয়তো বা ভালো লাগবে না। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব সংক্ষিপ্ত ভাবে আমি দু একটি কথা শেষ করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মির্জা গালিব সাহেব খুব ছন্দ দিয়ে, খুব নান্দনিক ভাবে শব্দগুলোকে হ্যাঁ উপস্থাপন করেছেন। তো আজকের আরেফিন সাহেবের গ্রন্থের মোড়ক উন্মোচন এবং মাসিক যে সাহিত্য আড্ডা, আমাদের যে প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রে, এই কেন্দ্রের আজকের যিনি প্রতিষ্ঠাতা, এই কেন্দ্রের সভাপতি, ওই ঐতিহাসিক দেওয়ানবাড়ির যিনি ভূমিপুত্র দেওয়ান মুদাসসির হোসেন শফিক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনাকে নিয়ে আলোচনা করলে কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। ওনার সেই যদি আমরা ওই তুর্কি বংশোদ্ভব বা ওই আফগান বীর পাঠান বংশোদ্ভব এইখান থেকে শুরু করে রয়্যালবাড়ি হয়ে এইখানে মদন, হ্যাঁ, ওনার পরিবার নিয়ে আলাপ করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। হ্যাঁ, ওনাদেরই। তো তাকে আমি আমার অন্তরত শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি মহিষী নারী এই সংগঠনটির যিনি চালিকা শক্তি, সহসভাপতি এবং একজন বাচিক শিল্পী, অত্যন্ত একজন গুণী মানুষ। ওনার বক্তব্য আমি তন্ময় হয়ে শুনছিলাম। জগন নারাপা, আমি ওনাকে আমার অন্তরত শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি এই সংগঠনটির সম্মানিত সাধারণ সম্পাদক, একজন লেখক, কবি, সাংবাদিক
বীর মুক্তিযোদ্ধা জনাব আজহারুল ইসলাম হিরু ভাই, আমার আগে যারা বক্তব্য রেখেছেন আমি সবার বক্তব্য শুনেছি খুব মনোযোগ সহকারে। এত চমৎকার বক্তব্য, আমার মনে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলি আমার আসলে ক্ষুধা লাগেনি এই বক্তব্যের কারণে। এত চমৎকার হয়েছে বক্তব্য যে এই আমাদের যে ওই দিলু দত্ত, মানে সংক্ষিপ্ত নামটা দিলু দত্ত, তার বক্তব্য, রুবেল সাহেব যে বক্তব্য রেখেছেন, এরপরে আরো যাদের বক্তব্য শুনলাম, এর মধ্যে যে আমাদের মঞ্জুরুল সাহেব, মানে অসাধারণ একজন বক্তা আমি মনে করব। উনি ইসলামের প্রকৃত যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে উনি কথা বলেছেন, এবং প্রকৃত সংজ্ঞা সাহিত্য সংস্কৃতির নিষেধ নাই। নিষেধ কোন জায়গায়? যে জায়গাটি যে হরমোনের কথা বলা হয়েছে, যে আসলে কুপথগামী হরমোন আর সুপথগামী হরমোন। কুপথকে সকল ধর্মেই নিষেধ করেছে, কোনো ধর্মে এলাও করে না, তো সুপথকে সকল ধর্মই গ্রহণ করে। এবং ইসলাম যে কেন শান্তির ধর্ম, এর ব্যাখ্যা ইতিপূর্বে বহু বহু পূর্বজয়গণ দিয়ে গেছেন। মহানবী হযরত মুহাম্মদের যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য উনি যে ত্যাগ, উনি যে শিক্ষা এই উম্মতকে দিয়ে গেছেন, সেই শিক্ষার কারণে এই হযরত মুহাম্মদের কারণেই সারা বিশ্বে ইসলাম শান্তির ধর্ম হিসাবে স্বীকৃত। আমরা যদি উনার মতকে অনুসরণ করি, উনার নির্দেশনাকে অনুসরণ করি, উনার যে ওনার যে দিক নির্দেশনা আছে সেগুলোকে যদি আমরা ধারণ করে চলতে পারি, তাহলেই আমি বিশ্বাস করি অন্যায় পথে কেউ ধাবিত হতে পারবে না। এবং ইসলামে গজল আছে, নিষেধ নেই। ইসলামে সংস্কৃতি আছে, নিষেধ নেই। ইসলামে এই আড্ডা যে আমরা করছি, আড্ডা নিষেধ নেই। এখানে যদি আমরা কোনো খারাপ আলোচনা না করি, ভালো আলোচনা করি, ভালো দিক নির্দেশনা, ভালো পরামর্শতে জ্ঞান চর্চা করি, জ্ঞানের বিনিময় করি, সেখানে ঈশ্বর আছেন, সেখানে আল্লাহ আছেন। তো যাই হোক, আমি মঞ্জুরুল সাহেবের বক্তব্য আমি খুবই চমৎকৃত হয়েছি যে এত সুন্দর উনি বক্তব্য রাখেন। ওনার বক্তব্যগুলো হলো সার্বজনীন। আমরা অনেক মানুষ ওই হুজুরদেরকে, বিশেষ করে ইমাম সাহেবদেরকে বা ওলামা আলেমাদেরকে অনেক সময় কিছু কিছু মানুষ খারাপ দৃষ্টি দেখে, কিছু কিছু মানুষের কথায় মানুষ ক্ষুব্ধ হয়ে খারাপ দৃষ্টি দেখে। কিন্তু মঞ্জুরুল সাহেবের মতো মানুষরা, উনাদের মতো ব্যক্তিরা যখন দাঁড়িয়ে কোনো সমাজে বক্তব্য রাখবেন, আমি বিশ্বাস করি লক্ষ লক্ষ মানুষ থাকলে ওনাদেরকে স্যালুট করবেন, সালাম জানাবেন। এই বক্তব্যতে সাম্প্রদায়িকতা নেই, এটির মধ্যে প্রেমের কথা আছে, ভালোবাসার কথা আছে, সম্প্রীতির কথা আছে সমাজকে সুন্দর গঠন করার মন্ত্র। তো কাজেই স্যালুট করবি। আমি ধন্যবাদ জানাচ্ছি মঞ্জুরুল সাহেবকে। তো আমি আরেকটি বিষয়ে আনন্দিত এবং গর্ববোধ করছি যে আমি একজন লেখক, আরিফিন সরোয়ার সাহেব তিনি একজন লেখক। তার বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা হয়েছে। এটি আমার জন্য একটি বিরাট আনন্দের বিষয়। আর আমার জন্য একটু কিঞ্চিত দুঃখের বিষয় হলো বইটি আমি হাতে পাইনি। বইটি নিয়ে আলোচনা করতে হলে বইটা আমার পড়া দরকার ছিল। বইটা যদি পড়তে পারতাম আমি আলোচনা করতে পারতাম। তো না পড়ে আলোচনা করা যায়নি। তবে আমি সূচিপত্রটা দেখেছি। সূচিপত্রতে আমি যা পেয়েছি, এগুলো শুধু আরেফিন সাহেবের কথা নয়, এটি আমাদের এই গ্রাম বাংলার সাধারণ মানুষের কথা, যা আজ অসাধারণ হিসেবে এই সাধারণ কথাগুলোই বিশ্বের দরবারে বিশালভাবে সমাদৃত। লোকসাহিত্য, যত সাহিত্যই পৃথিবীতে থাকুক না কেন, লোক সাহিত্যকে অবহেলা করার কোনো সুযোগ নেই। দিলুদা বোধহয় এইটা একটু ব্যাখ্যাও করেছেন, লোক সাহিত্যটা আসলে কি ব্যাখ্যা করেছেন, চমৎকার, খুবই সুন্দর বলেছেন। এইখানে যদি আরেকটু যুক্ত করি আমি, লোক সাহিত্যটাই হলো আমাদের আদি সাহিত্য। লোকের মুখে 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 বিরাজিত হয়ে যে সাহিত্য ছড়িয়ে পড়ে, সেই সাহিত্যটাই এক সময় গ্রন্থ, যেমন চন্দ্রকুমার দে গ্রন্থে এনেছেন, কিন্তু তার আগে এই কথাগুলো গ্রন্থে ছিল না, লোকের মুখে মুখে ছড়িয়েছিল। সেই কথাগুলোকে উনি সংগ্রহ করে সেগুলো গ্রন্থাকারে উনি কেদারনাথ মজুমদারের কাছে পৌঁছিয়েছেন। কেদারনাথ মজুমদার তার পত্রিকায় ছেপে দিয়ে সেটি প্রকাশ করেছেন। তখন ভারত বাংলা এক ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান
ডক্টর দীনেশচন্দ্র সেনের হাতে পড়েছে। উনি চন্দ্রাবতী গল্পটা উপন্যাসটা এটা দেখে, ওই প্রবন্ধটা দেখে মুগ্ধ হলেন। উনি কেদারনাথ মজুমদারের কাছে জানতে চাইলেন এই ছেলেটিকে, যিনি এত চমৎকার একটি প্রবন্ধ লিখেছে। এক সময় তার সাথে সখ্যতা হলো, তাকে বলল তুমি আমার কাছে আসো। চন্দ্রকুমার দেব ওখানে যান। তখন ডক্টর দীনেশচন্দ্র সেন তাকে 70 টাকা বেতনে তাকে চাকরি দেয়। এর আগে 8 টাকা বেতনে তিনি চাকরি করতেন। তারও আগেও অনেক অনেক কষ্টের জীবন তার। চন্দ্রকুমার দেব জীবনের কষ্ট আসলে যারা ময়মনসিংহ গীতিকার সাথে সম্পৃক্ত, যারা পড়েছেন তারা জানেন। চন্দ্রনাথের আমার বলার আর কিছু নেই। উনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে এই আমাদের জন্য এমন সম্পদ রেখে গেছেন যে আপা যেটা বললেন যে 25টি 30টি 35টি ভাষায় অনুদিত হয়েছে ময়মনসিংহ গীতিকা। এটি আমাদের মানে একটা বিশাল প্রাপ্তি, আমাদের পূর্ব ময়মনসিংহের একটি বিশাল প্রাপ্তি, যেটা বাংলাদেশের জন্য প্রাপ্তি হয়েছে। এখন যদি 30টি ভাষায় অনুদিত হয়ে থাকে, বিশ্বের আর কয়টি বইয়ের 30টি ভাষায় হয়েছে আমার জানা নেই। তো আরিফিন সাহেব তালুকদার সারোয়ার জাহান আরিফিন, উনি কেন্দুয়াতে অনেকদিন থেকেছেন ছাত্র জীবনে, অনেকটি সংগঠনের সাথেও জড়িত ছিলেন এবং তখনকার সময়ের সাহিত্য সংস্কৃতিতে যারা ছিলেন তাদের সাথে ইয়াং বয়সের যারা, অর্থাৎ ওনার বয়সের যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত ছিলেন। তো আমার সাথে ওনার পরিচয় তখন হয়েছে কিনা আমি জানি না, আমার মনে পড়ছে না। তো আমি খুব ছোটবেলা থেকেই এই চর্চার সাথে যারা এই ওনার বর্ণনায় যাদের নাম আসছে তাদের সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল, থাকলে আমার একটু স্বাতন্ত্রতাও ছিল, যে কারণে হয়তোবা উনার সাথে আমার সেইভাবে পরিচয়টা হয়ে ওঠেনি। যা হোক, উনার গ্রন্থ নিয়ে আলোচনা আজকে করার আমার সুযোগ নেই, যেহেতু আমার পড়া নেই। যতটুকু বুঝতে পেরেছি এটি দেখে, ওই সূচিপত্র দেখে, এতে আমাদের এই গ্রাম বাংলার সাধারণ মানুষদের কথাগুলোই উনি তুলে এনেছেন এবং সেই কথাগুলো আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি একটি গ্রন্থ প্রকাশ করেছেন। এই গ্রন্থটি আমাদের প্রয়োজন, আমরা যারা আছি আমরা সকলেই এই গ্রন্থটি পড়া। আমি একটা বিষয়ে আমি অনুরোধ রাখবো গ্রন্থ পড়ার জন্য। আমরা এখানে যারা আছি আমরা সবাই গ্রন্থ পড়ি, এটা আমি বিশ্বাস করি। গ্রন্থ না পড়লে এখানে আসতাম না। গ্রন্থের গন্ধটা আমার নাকে লাগে, এই কারণেই আমি এইখানে আসি, এই জায়গায় যেখানে গ্রন্থ নিয়ে হয়তো দু একটা আলোচনা হবে। তো গ্রন্থের গন্ধটা নাকে লাগে, এই মানুষগুলো এখানে আছে। কিন্তু এর বাইরে যারা আছে আমরা কিভাবে তাদের হাতে পৌঁছে দিতে পারি, তারা কিভাবে বইগুলো পড়তে পারে, বইটি পড়ানোর ব্যবস্থা করতে হবে। রহমান জীবন বলছে যে একজন লেখকের বই শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটি তো পাঠকের হাতে পৌঁছতে হবে। আজকাল পাঠক কমতে 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 এমন পর্যায়ে চলে আসছে, বই পড়া শূন্যের পড়ে চলে আসে, বই পড়তে চায় না। আর এই যে একটা ফেসবুক আছে, এটা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু এমন কিছু ছেলে মেয়ে আছে যাদের এই 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা এটার পিছনে নষ্ট করে, এটার প্রয়োজন ছিল না। এর চেয়ে যদি একটা বই পড়তো, একটা বই পড়লে তার জ্ঞান আরো অনেক বেশি সমৃদ্ধ হতো। সেটা এখন করতে চায় না পোলাপান। ওদেরকে বইমুখী কিভাবে করা যায় সেই উদ্যোগ নিতে হবে। এটা আমাদের এই সংগঠনেরও কিন্তু একটা দায়িত্ব আছে। আমরা আমি এর আগে একটা প্রস্তাব দিচ্ছিলাম, আজকে আরেকটা প্রস্তাব দিচ্ছি। আজহার ভাই আছেন। প্রস্তাবটা হলো, পাঠাগার করার কথা তো আগেই বলা হয়েছে, পাঠাগার হবে আশা করছি। আমরা অঞ্চলের, মনে করেন স্কুল পর্যায়ে হোক, কলেজ লেভেলে হোক, আমরা এইরকম কিছু ওই ছেলে মেয়েদেরকে আমরা মাসে একবার, কোনোদিন পুরো একটা স্কুলে গেলাম, হ্যাঁ, এটা জীবনের মাথা থেকে আসছিল প্রস্তাবটা, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা একটা বই দিয়ে আসলাম, এটা প্রয়োজনে তারা ফটো করে 10 জন, একটা স্কুল থেকে 10 জন বা একটা কলেজ থেকে 10 জন এটা স্টাডি করবে। স্টাডি করে 1 মাস পর আমরা যে ডেটটা করবো, সেই 1 মাস পর আমরা তাদের কাছ থেকে রিভিউ নেব। তারাই বইটার উপর আলোচনা করবে। আমরা সেদিন থাকবো শ্রোতা, তারা থাকবে আলোচক। তারা বইটা নিয়ে আলোচনা করবে। তাতে হবে কি, তারা তাদের বই পড়ার একটা স্পৃহাও জাগবে, পাশাপাশি ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না, কারণ এই বইয়ের উপর তার আলোচনা করতে হবে, কাজী বই পড়বে। এইভাবে যদি আমরা স্কুল কলেজ লেভেলে উদ্বুদ্ধ করতে পারি বাচ্চাদেরকে, পুরস্কারের ব্যবস্থা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেখানে 3টা পুরস্কার থাকতে পারে। 10 জন, হ্যাঁ 10 জনের মধ্যে 3 জন পুরস্কার পাবে। আমরা যদি দেওয়ান সাহেবের মাধ্যমে 3টা পুরস্কার নির্ধারণ করি,
হ্যাঁ, এই সংগঠনের মাধ্যমে 3টা পুরস্কার। এই পুরস্কারটার মধ্যে তো এই সংগঠনের নাম লেখা থাকবে। এরা যখন পাবে এই পুরস্কারটা ঘরে টানিয়ে রাখবে। এই বাচ্চাটা একসময় এই দেশের বড় কান্ডারি হতে পারে, এই দেশের বিখ্যাত একজন ব্যক্তি হতে পারে। সে সে কিন্তু সারা জীবনে স্মরণ করবে যে মদনের এই একটা সংগঠন থেকে আমার জীবনের প্রথম পুরস্কার পেয়েছিলাম। আজকে আমি স্বাধীনতা পুরস্কার পাইছি, 21শে পদক পাইছি, ডক্টরেট টক্টরেট করে অনেক কিছু হয়েছি, কিন্তু আমার প্রথম জীবনে একটা পুরস্কার পেয়েছিলাম এই বাংলাদেশ সাহিত্য, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্র থেকে বই পড়ে। তো এই একটা প্রস্তাব আমি রাখলাম। আর সময়টা অনেক হয়ে গেছে আজকে, আমি আর আলাপ করলাম না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার কথায় ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিয়ে সবাইকে ধন্যবাদ।